আজ আমরা দেখতে চলেছি 2021 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো পাইপলাইন। এটি মূলত একটি সাউথ কোরিয়ান সাসপেন্স থ্রিলার মুভি, যেখানে এমন একজন জিনিয়াস চোরকে দেখানো হয়েছে যার কাজে ছিল শহরের বিভিন্ন জায়গার মাটির নিচে থাকা পাইপলাইনের মধ্যে ছিদ্র করে সেখান থেকে তেল চুরি করা। আর তাদের শহরেরই মাটির নিচ দিয়ে প্রায় 12,000 কিলোমিটার লম্বা ইন্টারন্যাশনাল তেল সাপ্লাইয়ের লাইন রয়েছে, যেটার মাধ্যমে প্রতি মুহূর্তে প্রায় মিলিয়ন মিলিয়ন লিটার তেল সাপ্লাই করা হয়। তাই এটাই ছিল কোরিয়ার সবচাইতে বড় তেল সাপ্লাই লাইন। তো সেই জিনিয়াস চোর তখন তার পুরো টিমকে নিয়ে সেই ইন্টারন্যাশনাল পাইপলাইন ছিদ্র করে তেল চুরির মিশনে নামি, যেটা ছিল তাদের জীবনের সবচাইতে কঠিন মিশন। তো কিভাবে তারা এই মিশনের প্ল্যান তৈরি করেছিল এবং এই মিশনে যাওয়ার পর তাদের সঙ্গে কি কি ঘটেছিল, আর তারা কি তাদের এই মিশনে সাকসেস হতে পেরেছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক দুর্ধর্ষ এক তেল চুরির মিশনের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার সিওল শহরে, যেখানে আমরা সেই শহরের একটি আন্ডারগ্রাউন্ড দেখতে পাই। আর এই আন্ডারগ্রাউন্ডের মধ্যে ছিল কোরিয়ার সবচাইতে বড় পাইপলাইন, যে পাইপলাইনটির মধ্য দিয়ে তেল সাপ্লাই হয়। আসলে এখানকার বিভিন্ন জায়গাতে প্রায় 1200 পাইপলাইন ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সেই সমস্ত পাইপলাইনগুলোতে এখান থেকে তেল সাপ্লাই দেয়া হয়। এরপর আমরা ড্রিলবিট নামক একজন ছেলেকে দেখতে পাই। ড্রিলবিট আসলে কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল একজন কুখ্যাত চোর। এমনকি তেল চুরির কাজ করে এখন সে অনেক টাকার মালিক হয়েছে। সে আসলে এই তেলের পাইপলাইনগুলোতে ছিদ্র করে এখান থেকে প্রচুর পরিমাণে তেল চুরি করে। তবে স্ট্রয় কাজগুলো কিন্তু নিজের জন্য নয়, বরং বিভিন্ন মানুষের সঙ্গে ডিল করে সেই কাজগুলো করে। তার প্রধান কাজ হচ্ছে পাইপলাইনে ছিদ্র করে একটি লাইন তৈরি করে দেয়া, যেটার মাধ্যমে সে যার সঙ্গে ডিল করেছে সে তখন এই লাইনের মাধ্যমে নিজের ইচ্ছে মতো তেল নিতে পারবে। তবে এই তেলের পাইপলাইনে ছিদ্র করা কোনো সাধারণ কাজ নয়, কারণ এতে অনেক বড় ঝুঁকি রয়েছে। আসলে তেলের পাইপলাইনে ছিদ্র করতে গিয়ে যদি কোনো রকমের ভুল হয়ে যায়, তাহলে সেখানে বিস্ফোরণের ফলে তার মৃত্যুও হতে পারে। এমনকি যদি সে কোনোভাবে ধরা পড়ে যায়, তাহলে তার জরিমানার সাথে সাথে জেল তো আছেই। কিন্তু ড্রিলবিট এসবের কোনো পরোয়া করে না, কারণ সে ছিল পাইপলাইনে ড্রিল করতে অনেক এক্সপার্ট, আর তাই তার নাম হয়েছে ড্রিলবিট। তবে যেহেতু এই কাজটি অনেক ঝুঁকিপূর্ণ, তাই সেই কাজের জন্য ডিলারদের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা নেয়। আর এই টাকার পরিমাণ ছিল একটি ছিদ্রের জন্য প্রায় 1,25,00,000 টাকা। তাই ড্রিলবিট অনেকদিন ধরে এই কাজ করতে করতে বর্তমানে সে অনেক টাকার মালিক হয়েছে। তবে এখনো সে তার কাজগুলো চালিয়ে যাচ্ছে। এবার আমরা স্ট্র নামক একজন ডিলারকে দেখতে পাই, যে কিনা একজন দালালের মাধ্যমে ড্রিলবিটের সন্ধান পেয়েছে। তাই সে টাকা নিয়ে ড্রিলবিটের সঙ্গে ডিল করেছে। তবে সেই দালাল যাকে ড্রিলবিট বলে পরিচয় করিয়ে দিয়েছে, সে আসলে আসল ড্রিলবিট ছিল না। সে ছিল একজন সাধারণ কর্মচারী, যার কিনা ড্রিল সম্পর্কে কিছুটা আইডিয়া ছিল। আসলে ড্রিলবিট যেহেতু শুধুমাত্র একটি ছিদ্রর জন্য প্রায় 1,25,00,000 টাকা নেয়, তাই এই দালাল অতিরিক্ত লাভের জন্য সাধারণ একজন কর্মীকে ড্রিল করতে পাঠিয়েছে, যাতে করে তাকে কিছু টাকা দিয়ে সম্পূর্ণ টাকা সে নিজেই নিয়ে নিতে পারে। এবার সেই কর্মী তার মোবাইলে টাইমার সেট করে যখন সেখানে ড্রিল করছিল, তখন সে সেখানে টাইম মেনটেন করতে পারছিল না। আসলে এই পাইপলাইনটি ছিদ্র করতে সময় এবং চাপ সবকিছুর দিকেই নজর রাখতে হয়, কিন্তু সে যেহেতু এসব কাজে একদমই এক্সপার্ট ছিল না, তাই সে পাইপলাইনে অনেক বেশি প্রেসার দিয়ে ফেলে, যার ফলে সেখানে অতিরিক্ত প্রেসার, সেই সাথে ছোট্ট একটু আগুনের ফুলকির কারণে সঙ্গে সঙ্গে সেই পাইপলাইনে আগুন লেগে যায়, আর সেখানে অনেক বড় একটি বিস্ফোরণ ঘটে। আর এমন পরিস্থিতি দেখে দালাল তো সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। তবে সেখানে বিস্ফোরণের আগে সেই কর্মী এবং স্ট্র সেখান থেকে কোনো মতে বেরিয়ে আসে, কিন্তু স্ট্র এখানে সঙ্গে সঙ্গে সেই কর্মীকে ধরে, আর সে তাকে বলে, ভণ্ড কোথাকার, তোদের জন্য আমার কতগুলো টাকা নষ্ট হলো, আমার টাকা ফেরত দে। কিন্তু টাকা তো আসলে সেই দালাল নিয়ে চলে গিয়েছে। এবার স্ট্র এখানে আরো বলে, তোদের জন্য আমার টাকা তো গিয়েছি, তার উপর আবার এখন এখানে পুলিশের তদন্ত হবে। তারপর যদি আমি ধরা পড়ে যাই, তাহলে তো আমার জীবনটাই শেষ, কারণ এত বড় বিস্ফোরণের কারণে নিশ্চয়ই পুলিশ এখানে আসবে। এরপর তদন্ত করতে করতে হয়তো তারা আমার কাছেও পৌঁছে যাবে। এবার দেখা যায় কিছুক্ষণ পরেই সেখানে সত্যি সত্যি পুলিশ চলে এসেছে, আর তারা পুরো টিম মিলে জায়গাটিকে সিল করে এখানকার তদন্ত করছে। প্রথমে তারা সেখানে পুড়ে যাওয়া সমস্ত জিনিসগুলোকে ঠিক করছিল, কিন্তু হঠাৎ করেই তারা সেখানে একটি ড্রিল মেশিনের ড্রিলবিট খুঁজে পায়, কারণ এটা ছিল একটি তেলের পাইপলাইন। এখানে তো ড্রিলবিট থাকার কোনো কথাই ছিল না, তার মানে নিশ্চয়ই কেউ না কেউ ষড়যন্ত্র করে এখানে আগুন লাগিয়েছে। এখানকার সমস্ত পরিস্থিতি দেখে পুলিশেরা এটাই মনে করছিল। তো এই সমস্ত পুলিশদের মধ্যে একজন পুলিশ ছিল মানসিক। মানসিক আসলে এমন একজন পুলিশ ছিল যাকে কিনা সিনিয়র পুলিশ তো দূরের কথা, এমনকি তার জুনিয়র পদে থাকা পুলিশরাও সম্মান করে না।
আসলে মানসিককে তারা সবাই অপদার্থ মনে করত, কারণ আজ পর্যন্ত মানসিক কোনো কেসে সলভ করতে পারেনি। তাই মানসিক নিজেকে প্রমাণ করার জন্য সবসময় কোনো না কোনো কেস সলভ করার চান্স খোঁজে। আর আজকে যখন সে পাইপলাইনের কাছে ড্রিল বিট খুঁজে পায়, তখন সে এখানে অনেক স্মার্ট সাজার চেষ্টা করছিল। সে এখানকার সিনিয়র অফিসারদেরকে বলছিল যে আজ থেকে প্রায় 5 বছর আগে আরেকটি পাইপলাইনে ঠিক এমন ঘটনাই ঘটেছিল। একজন চোর সেই পাইপলাইনের পাইপটিকে ড্রিল মেশিনের মাধ্যমে ছিদ্র করেছিল। তাই মানসিকের কাছে মনে হচ্ছিল যে সেই চোরই হয়তো আজকে এই কাজটি করেছে। আর ওই চোরকে 5 বছর আগে নাকি অ্যারেস্ট করা হয়েছিল। তাই মানসিক এখানে তার সিনিয়র অফিসারকে বোঝানোর চেষ্টা করছিল যে 5 বছর আগে সেই ফাইল ঘাটলে হয়তো সেই চোরকে পাওয়া যেতে পারে। কিন্তু অফিসার এখানে মানসিকের কথার কোনো পাত্তাই দিচ্ছিল না, কারণ এখানে তার কথার কেউ কোনো মূল্যায়নই করে না। এরপর আমরা জেনারেল নামক একজন ছেলেকে দেখতে পাই, যে কিনা একটি গাড়ির ট্যাঙ্ক থেকে তেল চুরি করছিল। আসলে জেনারেলই ছিল সেই দালাল, যে কিনা ড্রিল বিটের বদলে সেই কর্মীকে পাঠিয়েছিল। তো জেনারেলকে খুঁজতে খুঁজতে স্ট্র সেখানে চলে আসে, আর সে জেনারেলকে সেখানে মারতেই যাচ্ছিল, কারণ সে ভুল মানুষকে কেন সেখানে পাঠিয়েছে। কিন্তু জেনারেল এখানে তাকে বলে, আসলে আমি বাধ্য হয়েই তাকে পাঠিয়েছি, কারণ ড্রিল বিট তো একটি ছিদ্র করতেই 1,25,00,000 টাকা নেয়, আর সেখানে এই কর্মী নিত অনেক কম। কিন্তু আমি ভাবতে পারিনি যে এমন কিছু ঘটবে। এরপর স্ট্র তাকে বলে, ঠিক আছে, তুই যা করেছিস করেছিস, কিন্তু আমি আমার টাকা লস করতে পারবো না। 24 ঘন্টার মধ্যে আসল ড্রিল বিটকে আমার কাছে নিয়ে আসবি, আমি ওর মাধ্যমে আরেকটি লাইন থেকে তেল নেব। এরপর আমরা আসল ড্রিল বিটকে দেখতে পাই, যে কিনা সবসময় অনেক চিল মোডে থাকে। ড্রিল বিট আসলে আগে অনেক গরিব ছিল, তবে পরবর্তীতে সে ইঞ্জিনিয়ার হয়। কিন্তু যখন সে এই সমস্ত ধান্দার মধ্যে ঢোকে, তখন তার কাছে এত পরিমাণ টাকা আসতে থাকে যেন সে টাকার একটি মেশিন হয়ে যায়। আর ড্রিল বিটে এই ধান্দা শুরু করেছিল প্রায় 5 বছর আগে। আসলে মানসিক যেই চোরের কথা বলছিল সেটা আসলে ড্রিল বিটই ছিল। আর 5 বছর আগে সেই ঘটনার পর থেকে মানসিক এখন পর্যন্ত ড্রিল বিটের পেছনে লেগে আছে, কিন্তু প্রমাণের অভাবে সে তার কিছুই করতে পারে না। ড্রিল বিট এতটাই চালাক ছিল যে সে তার বিরুদ্ধে যাওয়ার মতো বিন্দুমাত্র প্রমাণ রাখে না। কিন্তু ড্রিল বিটও এটা খুব ভালো করেই জানে যে মানসিক তাকে হাতে নাতে ধরার জন্য প্রায় 5 বছর ধরে তার পেছনে লেগে আছে। এবার একদিন মানসিক যখন লুকিয়ে লুকিয়ে ড্রিল বিটের উপর নজর রাখছিল, ঠিক তখনই ড্রিল বিট তাকে দেখতে পেয়ে বলে, এভাবে লুকিয়ে লুকিয়ে আমার উপর নজর রাখা বন্ধ করো। আর কতদিন তুমি আমার পেছনে পড়ে থাকবে? তুমি কি এটাই মনে করো যে প্রত্যেকটি চুরির পেছনে আমারই হাত রয়েছে? এটা তোমার ভুল ধারণা। তাই এভাবে আমার পিছু করা বন্ধ করো। কিন্তু মানসিক তাকে বলে, আমি জানি আমাদের শহরের চুরির পেছনে তোমারই হাত রয়েছে, আর যদি তুমি নির্দোষ হয়ে থাকো তাহলে আমি এখন তোমার গ্যারেজ তল্লাশি করতে চাই। ড্রিল বিট তখন তাকে গ্যারেজ তল্লাশি করতে বলে, কিন্তু সম্পূর্ণ গ্যারেজ তন্ন তন্ন করে দেখার পরেও মানসিক সেখানে কোনো কিছুই খুঁজে পায় না, যেটার মাধ্যমে সে ড্রিল বিটকে দোষী প্রমাণ করতে পারবে। ড্রিল বিট তখন সেখানে মানসিকের উপর প্রচন্ড হাসে। এরপর মানসিক সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই ড্রিল বিটের কাছে জেনারেল আসে। আসলে এই জেনারেল ছিল ড্রিল বিটেরই বন্ধু, যে কিনা ড্রিল বিটের কাছে নানা জায়গা থেকে ক্লায়েন্ট এনে দিত। কিন্তু এবার সে লাভের আশায় ড্রিল বিটের জায়গায় অন্য কাউকে পাঠিয়েছিল। তো জেনারেল এখানে ড্রিল বিটকে সমস্ত কথা জানায়। কিন্তু ড্রিল বিট যখন এটা জানতে পারে যে সে কমিশন লাভের জন্য এত বড় ঘটনা ঘটিয়েছে, তখন সে তার উপর প্রচন্ড রেগে যায়। তবে জেনারেল এখানে তার কাছে বারবার ক্ষমা চায়, আর সে তাকে বলে, আমি যে ক্লায়েন্টের কাজ নিয়েছিলাম সে অনেক বড় মাপের গ্যাংস্টার, তাই তার কাজ কমপ্লিট না হওয়ার কারণে সে আমার পেছনে লেগে আছে। আর যদি আমি তার কাজটা কমপ্লিট করে দিতে না পারি তাহলে সে আমাকে মেরে ফেলবে। তাই তুমি আমাকে সাহায্য করো, তুমি দয়া করে এই ক্লায়েন্টের কাজটি করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো এই ধরনের কাজ করব না। তো যেহেতু জেনারেল ড্রিল বিটের অনেক ভালো বন্ধু ছিল, তাই সে আর জেনারেলের কথা ফেলতে পারে না। সে তখন সোজা স্ট্রর কাছে চলে যায়। এরপর ডিল অনুযায়ী সে আরেকটি পাইপলাইনে ছিদ্র করতে যায়। আর ড্রিল বিটের কাছে স্পেশাল একটি ড্রিল মেশিন ছিল, যেটা সে নিজে তৈরি করেছে। তো সেই মেশিন এবং তার নিজস্ব দক্ষতার কারণে সে সেই পাইপলাইনে খুব সুন্দরভাবে ছিদ্র করে ফেলে, এবং সেই পাইপলাইনের সঙ্গে গোপন একটি পাইপের লাইন তৈরি করে দেয়। আর স্ট্র ড্রিল বিটের এমন দক্ষতা দেখে সে তার কাজের প্রতি অনেক ইমপ্রেস হয়ে যায়। তাই সে তখন ড্রিল বিটকে অনেক বড় একজন বিজনেসম্যানের অ্যাড্রেস দেয়, যেখানে গেলে সে অনেক বড় একটি ডিল পাবে। ড্রিল বিট তখন সঙ্গে সঙ্গে সেই অ্যাড্রেসে থাকা জায়গাতে চলে যায়, আর সেখানে তার সঙ্গে সেই বিজনেসম্যানের দেখা হয়। এই ব্যক্তির নাম হচ্ছে জিয়ান। যদিও জিয়ান অনেক বড় বিজনেসম্যান, কিন্তু বর্তমানে তার উপরে ছিল প্রচুর পরিমাণে লোনের বোঝা। সে এত বেশি পরিমাণ লোনের মধ্যে ডুবে রয়েছে যে সে যদি তার বাড়ি গাড়ি সহ সবকিছু একদম বিক্রিও করে দেয় এবং সারা জীবন উপার্জন করতে থাকে,
তাও তার এই লোন শোধ হবে না। তাই জিয়ান চাইছিল ড্রিল বিটের মাধ্যমে তার নিজের জন্য একটি পাইপলাইন তৈরি করে নিতে, যাতে করে সে সেখান থেকে তেল চুরি করে তার লোনগুলো শোধ করতে পারে। এরপর জিয়ান এখানে ড্রিল বিটকে বলে, তোমাকে আমাদের শহরে সবচাইতে বড় পাইপলাইনে ছিদ্র করে আমার জন্য একটি লাইন তৈরি করে দিতে হবে, আর এই কাজের জন্য আমি তোমাকে তোমার চাহিদা অনুযায়ী টাকা দেব। তবে জিয়ানের কথা শুনে ড্রিল বিট বুঝতে পেরেছিল যে এই কাজের মাধ্যমে জিয়ান কোটি কোটি টাকা লুট করতে চলেছে। তাই সেও এখানে চালাকি করে তার পারিশ্রমিক প্রায় 5 গুণ বাড়িয়ে দেয়। তবে জিয়ানও এখানে কোনো আপত্তি করে না, তাই সে ড্রিল বিটকে তার মিশন শুরু করতে বলে। কিন্তু যেহেতু এখন তাদের মিশন হচ্ছে শহরের সবচাইতে বড় পাইপলাইনে, তাই জিয়ান অনেক শক্তিশালী একটি টিম তৈরি করে, আর সেই টিমে থাকা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে নানা ধরনের কাজে দক্ষ। তবে মজার বিষয় হচ্ছে এই টিমে সেই কর্মীও ছিল যে কিনা সেদিন পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়েছিল, আর এই ব্যক্তির নাম হচ্ছে ওয়েল্ডার। যদিও ওয়েল্ডার ড্রিল করার কাজে খুব একটা দক্ষ ছিল না, কিন্তু ইলেকট্রনিক কাজে তার প্রতিভা ছিল অনেক। আর এই টিমের বাকি সদস্যরা হলো চিফনা, যে কিনা ছিল একজন সিভিল ইঞ্জিনিয়ার, সে ছিল ম্যাপের বিষয়ে অনেক বেশি দক্ষ। জিউনসাফ, সে ছিল একজন মেশিন অপারেটর। তাছাড়া তাদের টিমে একজন মেয়েও রয়েছে, যে কিনা একটি হোটেলের রিসেপশন সেকশনে কাজ করে। আর এই মেয়েটির নাম ছিল টিনা। টিনা আসলে যেই হোটেলটিতে কাজ করে ওই হোটেলের সাথেই সেই বড় পাইপলাইনটি রয়েছে, আর তাই তারা সবাই মিলে তাদের মিশনটি পরিচালনা করবে এই হোটেলের আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে। তাই টিনার কাজ হচ্ছে যখন তারা তাদের মিশন পরিচালনা করবে তখন কাউকে হোটেলে বুকিং না দেয়া। এরপর তারা সবাই মিলে তাদের মিশন শুরু করে। তবে ড্রিল বিট এই মিশনটির জন্য অনেক স্ট্রং এবং স্পেশাল একটি ড্রিল মেশিন তৈরি করেছে। এবার তারা সবাই মিলে হোটেলের আন্ডারগ্রাউন্ডে চলে যায়, আর তারা সেখানে কিছুক্ষণ পরামর্শ করে যে তারা কিভাবে কাজটি সম্পূর্ণ করবে। এরপর সেখানে তাদের প্রত্যেকেরই ফোন নিয়ে নেওয়া হয়, আর বলা হয় তাদের মিশন শেষ হলে তাদেরকে এই সবকিছু ফিরিয়ে দেয়া হবে। এরপর সেখানে থাকা একটি ম্যাপের মাধ্যমে ড্রিল বিট ডিসাইড করে যে কোন জায়গা থেকে প্রথমে তারা খনন শুরু করবে। অনেক চিন্তা ভাবনা করে সে সেখানে একটি দেয়াল সিলেক্ট করে, আর তারা একটি হাতুড়ির সাহায্যে প্রথমে সেই দেয়ালটি ভাঙতে শুরু করে। জিয়ান এখানে তার একজন লোককে বলছিল যে তার ব্যাংকে এখন যতগুলো টাকা সঞ্চয় রয়েছে সেই সমস্ত টাকা দিয়ে সে যেন তেল কিনে নেয়। আসলে জিয়ানের অনেক বড় একটি প্ল্যান রয়েছে। যখন সে পাইপলাইন থেকে লাইন পেয়ে যাবে তখন সে সেখান থেকে প্রচুর পরিমাণে তেল উত্তোলন করবে, আর ইলিগেল ভাবে এত বেশি তেল উত্তোলনের ফলে তাদের পুরো দেশে তেলের অনেক সংকট দেখা দেবে, যার ফলে জিয়ান এই সুযোগকে কাজে লাগিয়ে সে অনেক চড়া দামে সেই তেলগুলোকে বিক্রি করতে পারবে। অন্যদিকে সেই দেয়ালটি ভেঙে তারা আন্ডারগ্রাউন্ডের ভেতরে চলে যায়, কিন্তু যখন তারা সেখানকার পাইপ ছিদ্র করতে যাবে ঠিক তখনই তারা সেখানে ক্যালসিয়াম কার্বনেটের একটি আস্তরণ দেখতে পায়। তো তাদের মধ্যে চিফনা নামক যে ব্যক্তিটি ছিল সে এখানে তাদেরকে ড্রিলিং এর কাজ থামাতে বলে, কারণ যেহেতু এখানে ক্যালসিয়াম কার্বনেটের আস্তরণ রয়েছে তাই এখানে ড্রিল করতে গেলে বিস্ফোরণের সম্ভাবনা আছে, যার ফলে এখানে তাদের মৃত্যুও হতে পারে। কিন্তু ড্রিলবিট সবাইকে বলছিল কাজ চালিয়ে যেতে, আর কোনোভাবেই এখানে কাজ থামানো যাবে না, কারণ জিয়ানের সঙ্গে অলরেডি তাদের ডিল হয়ে গিয়েছে। তাই এখন রিস্ক নিয়ে হলেও তাদেরকে কাজটি সম্পন্ন করতে হবে, কারণ এই কাজে রিস্ক রয়েছে এটা সবাই জেনেই এখানে এসেছে। তাছাড়া এই কাজের উপর তাদের সবাইকে ডেডলাইন দেয়া হয়েছে, তাই কাজ বন্ধ করেও কোনো লাভ নেই। কিন্তু ড্রিলবিটের কথায় ওয়েল্ডার অনেক রেগে যায়, আর সে এখানে ড্রিলবিটকে বলে, তুমি টাকার জন্য আমাদের সবাইকে মৃত্যুর ঝুঁকিতে ফেলছো, তোমার ইচ্ছে হলে তুমি নিজে এখানে মরো। কিন্তু ড্রিলবিট তাকে বলে, আমাকে তুমি এই কথা কিভাবে বলতে পারো যেখানে তুমি নিজে এখানে টাকার জন্যই এসেছো। ওয়েল্ডার আসলে ছিল তাদের মধ্যে সবচাইতে রাগী, তার উপর আবার সে ড্রিলবিটকে অনেক হিংসে করত, এমনকি সে নিজেকে ড্রিলবিটের চাইতেও বেটার মনে করত, আর সে সবসময় ড্রিলবিটের মতোই একজন হতে চাইত যাতে করে সে তার মতো করে প্রচুর টাকা ইনকাম করতে পারে। কিন্তু সে এখানে ড্রিলবিটকে বলে, মৃত্যু ঝুঁকি তো এখানে তোমার নেওয়া উচিত, কারণ আমাকে খুবই সামান্য পরিমাণ টাকা দেওয়া হয়েছে। তবে আমি এক শর্তে আমার জীবনে ঝুঁকি নিতে পারি, সেটা হলো তোমার পজিশন তুমি আমাকে দাও, অর্থাৎ মেইন কাজ আমাকে দিয়ে দাও, আর এই কাজের জন্য তোমার সঙ্গে যে ডিল হয়েছে সেই টাকা তুমি আমাকে দেবে, তাহলে আমি তোমাদের সঙ্গে কাজ করতে রাজি। ওয়েল্ডারের কথা শুনে ড্রিলবিট প্রচন্ড রেগে যায়, যার ফলে তাদের মধ্যে সেখানে প্রচন্ড ঝগড়া শুরু হয়, এমনকি এক পর্যায়ে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যাচ্ছিল। কিন্তু বাকিরা এখানে ড্রিলবিট এবং ওয়েল্ডারকে থামায়, তবে তাদের কাজ শুরু করতে আজকে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই এখন তারা কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। কাল থেকে তারা মিলেমিশে খুব সুন্দরভাবে প্ল্যান মোতাবেক কাজটি সম্পন্ন করবে। এবার পরের দিন ঠান্ডা মাথায় তারা সবাই মিলে আবারও কাজ শুরু করে, কিন্তু খোদাই করতে করতে যখন তারা আরো কিছুটা সামনে যায় তখন তারা সেখানে বিশাল বড় একটি পাথর দেখতে পায়, যেটা সাধারণ ড্রিল মেশিন দিয়ে ভাঙা সম্ভব ছিল না। এই পাথরটি ভাঙার জন্য তাদেরকে হ্যামার ড্রিল ব্যবহার করতে হবে।
কিন্তু হ্যামার ড্রিলে প্রচুর পরিমাণে শব্দ হয়, তাই তারা ওয়েল্ডারকে উপরে গিয়ে অনেক জোরে জোরে গান বাজাতে বলে। ওয়েল্ডারও তখন প্ল্যান মোতাবেক সেটাই করছিল। অন্যদিকে নিচে তারা হ্যামার ড্রিল ব্যবহার করে পাথরটিকে ভাঙতে শুরু করে। আর উপরে ওয়েল্ডার এতটা জোরে গান বাজিয়ে ড্যান্স করছিল যে নিচ থেকে উপরে কোনো আওয়াজ শোনা যাচ্ছিল না। অন্যদিকে আমরা মানসিককে দেখতে পাই, যে কিনা এখনো ড্রিল বিটের পেছনে লেগেছিল। সে সমস্ত জায়গাতে ড্রিল বিটকেই খুঁজছিল। মানসিকের কাছে আবার সমস্ত পাইপলাইনের একটি ম্যাপ ছিল, যেটার মাধ্যমে সে শহরের প্রত্যেকটি পাইপলাইন ঘুরে ঘুরে দেখে। এভাবে করে মানসিক তাদের শহরের বিভিন্ন পাইপলাইনে অনেকগুলো ছিদ্র খুঁজে বের করেছে, যেগুলোর কাছে ইলিগেল পাইপলাইনের কানেকশন ছিল। আর এই সমস্ত রিপোর্ট সংগ্রহ করে যখন সে পুলিশ ডিপার্টমেন্টে এটা জানায়, তখন সবাই এই বিষয়টি বিশ্বাস করে যে আসলে শহরের মধ্যে তেল চুরির কাজ চলছে। তা না হলে এতগুলো ইলিগেল পাইপলাইন কোথা থেকে আসবে? তাই তখন সঙ্গে সঙ্গে সম্পূর্ণ পুলিশ ডিপার্টমেন্ট শহরের প্রত্যেকটি পাইপলাইন চেক করার জন্য সেখানে পুলিশ পাঠিয়ে দেয়, যার ফলে চেক করতে করতে একজন পুলিশ সেই হোটেলের মধ্যেও পৌঁছে যায়, যেটার নিচে ড্রিল বিটরা কাজ করছে। আর টিনা যখন সেখানে পুলিশকে দেখতে পায়, তখন সে কোনো মতে সেখানে থাকা একটি রেড অ্যালার্মে প্রেস করে দেয়, যেটার মাধ্যমে ড্রিল বিটরা সতর্ক হয়ে যেতে পারবে। আর এই অ্যালার্মটি তারা প্ল্যান করে আগে থেকেই সেট করে রেখেছে। কিন্তু দুর্ভাগ্যবশত অ্যালার্মটি কোনো কাজ করছিল না, কারণ সেখানে যখন তারা খোদাইয়ের কাজ করছিল, তখন ভুল করে কারো মাধ্যমে অ্যালার্মের তার কেটে গিয়েছে, যেটা তারা কেউই খেয়াল করেনি। এদিকে পুলিশ যখন সেখানে ওয়েল্ডারের বাজানো গান শুনতে পায়, তখন সে চেক করার জন্য সেখানে চলে যায়। আর প্রথমে তো ওয়েল্ডার তাকে সেলুট করে, কিন্তু এরপর সে সেখানে আরো জোরে গান বাজাতে শুরু করে এবং পুলিশকে সে বলে, আমার সঙ্গে পার্টি করবেন? এই বলেই জোর করে সে পুলিশের সঙ্গে ড্যান্স করতে থাকে, যাতে করে পুলিশ কোনোভাবেই ড্রিল বিটদের দিকে না যায়। কিন্তু হঠাৎ করেই বক্সের সমস্যার কারণে সেখানে মিউজিক থেমে যায়। আর পুলিশ তখন ড্রিল মেশিনের আওয়াজ শুনতে পায়। সে তখন সঙ্গে সঙ্গে সেদিকে চলে যায়। তবে যতক্ষণে সে হোটেলের বেসমেন্টে পৌঁছয়, ততক্ষণে ড্রিল বিট সেখান থেকে সমস্ত প্রমাণ মুছে ফেলেছিল। আর তারা সবাই মিলে সেখানে মাস্ক পরেছিল এবং তারা সেখানে এমন একটি ভাব করছিল যে তারা সবাই এই হোটেলে কাজ করতে এসেছে। আসলে ড্রিল বিটদের কাছে একটি ওয়াকি টকি ছিল, তাই সেই অ্যালার্মটি যখন কাজ করছিল না, টিনা তখন ওয়াকি টকির মাধ্যমে তাদেরকে পুলিশের ব্যাপারে জানিয়ে দিয়েছিল। এবার পুলিশ যখন সেখানে কোনো কিছুই দেখতে পায় না, তখন সে সঙ্গে সঙ্গে সেই হোটেল থেকে চলে যায়। এরপর সেই আন্ডারগ্রাউন্ডে এসে টিনা সেই অ্যালার্মের তারটিকে ঠিক করে দেয়। আর তার সঙ্গে এখানে জিউনসাবও ছিল। অন্যদিকে উপরের ফ্লোরে ড্রিল বিটরা যখনই একটি আলমারিকে নিচে রাখতে যায়, ঠিক তখনই সেই আলমারিটি মাটিতে খুব জোরে পড়ে যায়, যার ফলে আন্ডারগ্রাউন্ডের নিচে মাটির অনেকগুলো অংশ ধসে পড়ে। আর তারা দেখতে পায় যে টিনা এবং জিউনসাব মাটির নিচে চাপা পড়েছে। কিন্তু সমস্যা হলো তাদেরকে উদ্ধার করতে যাওয়ার রাস্তাটিও মাটি দিয়ে বন্ধ হয়ে গিয়েছে। তবে তারা আন্ডারগ্রাউন্ডের অপর প্রান্তে ফেসে গিয়েছিল। তাই উইল্ডার এখানে ড্রিলবিট এবং চিফনাকে বলে, ওদের পেছনে সময় নষ্ট করে আমাদের লাভ নেই। ওরা সেখানে এমনভাবে ফেসে গিয়েছে, আমরা অনেক সময় ধরে চেষ্টা করলেও তাদেরকে হয়তো উদ্ধার করতে পারবো না। তাই চলো আমরা আমাদের কাজ সম্পন্ন করি। তাছাড়া ওরা মরে গেলেই বা কি, আমাদেরই তো লাভ। ওদের ভাগের টাকাও আমরা পেয়ে যাব। একবার ভেবে দেখো, আমরা অনেক রিস্কের কাজ করছি, আর যদি এখানে একটু বেনিফিট হয়ে যায় তাহলে তো মন্দ হয় না। ওয়েল্ডারের কথা শুনে চিফনা এবং ড্রিলবিটের অনেক রাগ হয়, কারণ একটা মানুষ এতটা স্বার্থপর কিভাবে হতে পারে। এরপর চিফনা নিজেই তখন তাদেরকে মাটি খুঁড়ে উদ্ধার করতে যায়। তার সঙ্গে সেখানে ড্রিলবিটও যুক্ত হয়। এরপর তারা কোনো মতে সেখান থেকে টিনা এবং জিউনসাবকে উদ্ধার করে। এবার সেদিন রাতের বেলা সবাই যখন হোটেল রুমে ঘুমোচ্ছিল, সেই সময় ড্রিলবিট তার রুমে বসে একটি ম্যাপ দেখছিল। কিন্তু ঠিক তখনই সে বাহির থেকে একটি অ্যালার্মের আওয়াজ শুনতে পায়। আর ড্রিলবিট যখন তার রুম থেকে বাহিরে আসে, তখন সে দেখতে পায় যে ওয়েল্ডার তাদের সমস্ত টাকা চুরি করে পালাচ্ছে। কিন্তু ড্রিলবিট তখন সঙ্গে সঙ্গেই তাকে ধরে ফেলে, আর সে তাকে সেখানে মারতে শুরু করে। আর এখানে তাদের আওয়াজ শুনতে পেয়ে বাকিরাও সেখানে চলে আসে। কিন্তু ওয়েল্ডার এখানে হাঁটু গেড়ে তাদের সকলের কাছে ক্ষমা চায়। আর সে তাদের সবাইকে বলে, তোমরা কি ভেবেছ টাকাগুলো কি আমি আমার জন্য চুরি করেছি? আসলে আমার একটি ছেলে আছে, সে এখন হসপিটালে ভর্তি, আর তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তাই আমি এই টাকাগুলো নিয়ে পালাচ্ছিলাম। একথা শুনে ওয়েল্ডারের জন্য তাদের প্রত্যেকেরই অনেক খারাপ লাগে, তাই তারা তাকে আর কিছুই বলে না। কিন্তু আসলে এটা ছিল সম্পূর্ণ মিথ্যে কথা। ওয়েল্ডার এখানে বাঁচার জন্য নাটক সাজিয়েছে। তবে ড্রিলবিট এখনো ওয়েল্ডারের উপর ভরসা করতে পারছিল না। কিন্তু ঠিক তখনই ড্রিলবিট চিন্তা করে যে কিছুক্ষণ আগে এখানে অ্যালার্মকে বাজিয়েছে। বিষয়টি চেক করার জন্য ড্রিলবিট তখন সঙ্গে সঙ্গে রিসেপশন সেকশনে যায়। আর সেখানে গিয়ে সে কয়েকটি সিসিটিভি ফুটেজ দেখতে পায়, যেখানে দুটো সিসিটিভি ফুটেজ ছিল তাদের আন্ডারগ্রাউন্ডের নিচের, যে জায়গাতে তারা পাইপলাইনে ছিদ্রের কাজ করছে। জিয়ান আসলে টিনার মাধ্যমে সেই সিসিটিভি ফুটেজগুলো সেখানে লাগিয়েছে।
আর সে টিনাকে গোপনে গোপনে তাদের প্রত্যেকের উপরে নজর রাখতে বলেছে এবং তাদের ব্যাপারে সমস্ত খবরাখবর জিয়ানকে জানাতে বলেছে। তো ড্রিলবিট এখানে বুঝতে পারে যে টিনা তাদের আড়ালেও জিয়ানের হয়ে কাজ করছে। ড্রিলবিট তখন এখানে টিনাকে অনুরোধ করে যে আজকে যে ওয়েল্ডার এখান থেকে পালানোর চেষ্টা করেছে সেটা যেন সে জিয়ানকে না জানায়, কারণ তারা যখন এই মিশনটির জন্য কন্ট্রাক্টে সাইন করেছিল তখন সেখানে পরিষ্কারভাবে লেখা ছিল যে যতক্ষণ পর্যন্ত তাদের মিশন কমপ্লিট হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত তাদের টিমের কোনো মানুষই বাইরে যেতে পারবে না। আর যদি তারা এখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে জিয়ান তাদেরকে তার ইচ্ছে মতো শাস্তি দিতে পারবে। কিন্তু ঠিক তখনই সেখানে জিয়ান চলে আসে আর সে তাদেরকে বলে, যদিও আমি তোমাদের কাছ থেকে দূরে রয়েছি কিন্তু তোমাদের প্রত্যেকটি খবর আমার কাছে আছে। ওয়েল্ডার যে আজকে এখান থেকে পালানোর চেষ্টা করেছে সেটাও আমি জানি, তাই কন্ট্রাক্ট অনুযায়ী তাকে তো তার শাস্তি পেতেই হবে। এই বলেই সে তাদের পুরো টিমের পেমেন্ট থেকে কিছু টাকা কেটে দেয়। এরপর সে ওয়েল্ডারকেও একটি জায়গাতে ধরে নিয়ে আসে আর সে তার লোকদেরকে নিয়ে তাকে সেখানে শাস্তি দেয়। এরপর সে তাকে বলে, তুমি চাইলে আমি তোমাকে আরো টাকা বাড়িয়ে দেব, কিন্তু তুমি আমাকে ড্রিলবিটের সম্পর্কে সমস্ত তথ্য দেবে। জিয়ান আসলে কোনোভাবেই চাইছিল না যে তাদের কারো কাজে কোনো ভুল হোক, কারণ তার উপর এত পরিমাণ লোন রয়েছে যে তাদের ভুল হলে তার আর কোনো রাস্তা থাকবে না। তাই জিয়ান সব দিক দিয়েই সতর্ক থাকতে চাইছিল। এরপর ড্রিলবিট আর তার সঙ্গীরা মিলে আবারও তাদের কাজ শুরু করে। অন্যদিকে মানসিক তার পুরো টিমকে নিয়ে তাদের শহরের প্রত্যেকটি পাইপলাইনে ছিদ্র খোঁজার চেষ্টা করছিল, কিন্তু এখন মানসিকরা যেই জায়গার উপরে দাঁড়িয়ে আছে ঠিক সেই জায়গার মাটির নিচেই ড্রিলবিটরা তাদের মিশন চালিয়ে যাচ্ছিল। তবে ড্রিলবিটরা এখানে খনন করার জন্য যে সমস্ত টুলস ব্যবহার করছিল সেই সমস্ত টুলসগুলো ছিল লোহার। তাই একজন পুলিশ যখন মেটাল ডিটেক্টর দিয়ে সেখানে চেক করছিল তখন তাদের টুলসগুলো লোহার হওয়ার কারণে সেখানে বিপ সাউন্ড বেজে ওঠে। মানসিক তখন তার লোকদেরকে সেই জায়গাটি খনন করতে বলে। অন্যদিকে টিনা এই ব্যাপারে জানতে পেরেছিল, তাই সে সঙ্গে সঙ্গে তাদের অ্যালার্ম প্রেস করে, যার ফলে আন্ডারগ্রাউন্ডে থাকা সবাই দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। তারা সবাই মিলে তাদের সমস্ত যন্ত্রপাতি নিয়ে আন্ডারগ্রাউন্ড থেকে একদম বের হয়ে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই ড্রিলবিটের মনে পড়ে যে সে তার একটি লোহার যন্ত্র সেখানে ফেলে রেখে এসেছে, তাই সে দৌড়ে আবারও সেখানে চলে যায়। কিন্তু তাদের খননের কারণে সেখানে একটি গ্যাস লিক হয়েছিল, আর লিকেজ হওয়া সেই গ্যাসের কারণে ড্রিলবিট সেখানেই অজ্ঞান হয়ে যায়, যেটা তাদের টিমে চিফনা দেখতে পায়। চিফনা তখন দৌড়ে এসে ড্রিলবিটকে সেখান থেকে কোনো মতে নিয়ে যায়, যার ফলে এবারের মতো তারা ধরা পড়ার হাত থেকে বেঁচে যায়। এরপর সেদিন ড্রিলবিটের যখন জ্ঞান ফিরে আসে চিফনা তখন ড্রিলবিটকে বলে যে তার ওয়াইফ নাকি অনেক অসুস্থ আর আজকে তার ওয়াইফের সার্জারি হওয়ার কথা, কিন্তু চিফনা যদি এখন সেখানে টাকা নিয়ে না যায় তাহলে তার ওয়াইফের সার্জারি হবে না। চিফনা আসলে তার ওয়াইফের সার্জারি টাকার জন্য এই মিশনে এসেছে, তাই সে তার ওয়াইফের কাছে যাওয়ার জন্য তাদের সবার কাছে অনুমতি চাইছিল, কিন্তু তারা সবাই এখানে তাকে মানা করে দেয়, কারণ মিশন কমপ্লিট হওয়ার আগে সে যদি এখান থেকে বাহিরে যায় তাহলে তাদের কন্ট্রাক্টের রুলস ভঙ্গ হবে এবং তাদের সকলের পেমেন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। অন্যদিকে সেই সময় জিয়ানের ফোনে একটি মেসেজ আসে, আর এই মেসেজটি তাকে করেছিল ওয়েল্ডার, যেখানে সে জিয়ানকে জানিয়েছে যে তাদের একজন টিম মেম্বার লুকিয়ে লুকিয়ে সেখান থেকে বাহিরে যাওয়ার চেষ্টা করছে। আসলে কিছু সময় পরেই বাকি সবাই মিলে চিফনাকে তার ওয়াইফের কাছে যাওয়ার অনুমতি দিয়েছিল, কিন্তু সেটাও আবার লুকিয়ে। তাই চিফনা তখন একটি ম্যানহোলের মাধ্যমে সেই হসপিটালে পৌঁছে যায় যেখানে তার ওয়াইফ রয়েছে, কিন্তু তার পিছু পিছু আবার বাকি সবাইও যায় বিষয়টি সত্য কিনা সেটা চেক করার জন্য। তবে চিফনা যখন সেখানে পৌঁছয় তখন সে জানতে পারে যে তার ওয়াইফ কিছুদিন আগেই মারা গিয়েছে। এতে সে প্রচন্ড রকমের ভেঙে পড়েছিল। সে তখন তার ওয়াইফের ছবির সামনে বসে প্রচন্ড কাঁদছিল, আর তাদের টিমের বাকি সবাইও চিফনার এমন পরিস্থিতি দেখে সেখানে মন খারাপ করে দাঁড়িয়েছিল। এরপর তারা সবাই মিলে চিফনাকে নিয়ে সেই টানেলের মধ্য দিয়ে যখন তাদের হোটেলে এসে পৌঁছয় তখন তারা দেখতে পায় যে সেখানে জিয়ান তার লোকদেরকে নিয়ে বসে আছে, অর্থাৎ তারা সবাই জিয়ানের কাছে ধরা পড়ে গিয়েছে। আর তারা প্রত্যেকে যেহেতু কন্ট্রাক্টের রুলস ভঙ্গ করেছে তাই জিয়ান তাদের উপর প্রচন্ড ক্ষিপ্ত ছিল। কিন্তু চিফনা তখন জিয়ানকে বলে, ওদের কোনো দোষ নেই, আমার ওয়াইফ অসুস্থ ছিল তাই আমার অনুরোধের কারণেই ওরা আমার সঙ্গে গিয়েছে, ওদের কোনো দোষ নেই। যদিও চিফনা এখানে সত্য বলছিল, কিন্তু জিয়ান তখন সেখানে তাকে মারতে শুরু করে। কিন্তু ড্রিলবিটের কাছে বিষয়টি মোটেও ভালো লাগে না, কারণ একজন অসহায় মানুষকে সে কিভাবে মারতে পারে। তাই ড্রিলবিট এখানে প্রচন্ড রেগে যায়, আসে সেখানে তাদের কন্ট্রাক্ট বাতিল করে দেয়। সে জিয়ানকে জানিয়ে দেয় যে সে তার কাজ করবে না। এই বলেই যখনই সে সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই জিয়ান ড্রিলবিটকে তার মায়ের একটি ছবি দেখায় যে তার মা এখন তাদের কাছেই বন্দী রয়েছে, তাই যদি ড্রিলবিট এখন তার কাজ কমপ্লিট করে না দেয় তাহলে তারা তার মাকে মেরে ফেলবে।
ড্রিলবিট এখন চারিদিক দিয়ে জিয়ানের কাছে ফেসে গিয়েছিল, তাই সে বাধ্য হয়ে এখন তার কাজ করতে চায়। কিন্তু জিয়ান এখন তাদেরকে আরো কঠিন একটি শর্ত দেয়। সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত তারা সেই পাইপলাইনটিকে খুঁজে বের করতে না পারছে, ততক্ষণ পর্যন্ত তারা সেই আন্ডারগ্রাউন্ড থেকে বের হতে পারবে না, অর্থাৎ তারা এখানেও আসতে পারবে না। তাদেরকে মনোযোগ দিয়ে দ্রুত সেই পাইপলাইন খুঁজে বের করতে হবে। এবার তারা সবাই মিলে যখন আন্ডারগ্রাউন্ডের নিচে কাজ করছিল, ঠিক তখনই সেখানে চিফনা মাথা ঘুরে পড়ে যায়। চিফনার আসলে ক্যান্সার ছিল, যেটা সে এতদিন কাউকেই বলেনি, আর এখন তার অনেক ইমার্জেন্সি ট্রিটমেন্টের প্রয়োজন। তাই ড্রিলবিট তখন সমস্ত কাজ ফেলে রেখে তাকে নিয়ে ডক্টরের কাছে যেতে চাইছিল। কিন্তু জিয়ানের লোকেরা এখানে ড্রিলবিটকে বাধা দিচ্ছিল। তারা কিছুতেই ড্রিলবিটকে সেখান থেকে যেতে দিচ্ছিল না। কিন্তু ড্রিলবিট এখানে আর কোনো কিছু সহ্য করতে পারছিল না, তাই সে আন্ডারগ্রাউন্ডের নিচে জিয়ানের লোকদেরকে মারতে শুরু করে। এরপর সে কোনো মতে চিফনাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু সেখানে আবার জিয়ানের অন্যান্য লোকেরা ছিল, আর এখন তারা এখানে অনেক হাতিয়ার নিয়ে এসেছে। যদিও প্রথমে ড্রিলবিটরা কিছুটা ঘাবড়ে গিয়েছিল, কারণ তারা বুঝতে পারছিল না যে তাদের মোকাবেলা তারা কিভাবে করবে। ড্রিলবিট তখন সেখানে থাকা একটি গ্যাস পাইপের মাধ্যমে তাদের সবাইকে মোকাবেলা করার চেষ্টা করে, আর গ্যাস পাইপটিতে আগুন থাকার কারণে জিয়ানরা তাদের দিকে এগোতে পারছিল না। কিন্তু জিয়ান এখানে তাদেরকে গুলি করে দেওয়ার হুমকি দেয়। তবে ড্রিলবিট খুব ভালো করেই জানে যে জিয়ান তাদেরকে গুলি করবে না, কারণ তাদেরকে মেরে ফেললে তো জিয়ানের মিশনই কমপ্লিট হবে না। তাই ড্রিলবিট তখন এখানে তাদেরকে বলে যে যদি তাদেরকে এখন এখান থেকে যেতে দেয়া না হয়, তাহলে জিয়ান এবং তার লোকেরা কিছুতেই এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। ড্রিলবিট তাদের সবাইকে মেরে ফেলবে। তারপরও জিয়ান তাদেরকে গুলি করার হুমকি দিচ্ছিল। কিন্তু চিফনা তখন দৌড়ে গিয়ে জিয়ানের গুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে জিয়ান সঙ্গে সঙ্গেই তাকে সেখানে গুলি করে মেরে ফেলে। আর বাহির থেকে এই গুলির আওয়াজ শুনতে পেয়েছিল মানসিক এবং তার পুরো টিম। তাই মানসিক তখন তার পুরো টিমকে নিয়ে এদিকেই আসছিল, যার ফলে জিয়ান কোনো মতে তার লোকদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এমনকি ড্রিলবিটও তার সঙ্গীদেরকে নিয়ে কোনো মতে সেখান থেকে বের হতে পেরেছিল, যার ফলে পুলিশরা সেখানে পৌঁছলে শুধুমাত্র সেখানে চিফনার লাশ দেখতে পায়, কিন্তু তাদের কাউকেই তারা ধরতে পারে না। এদিকে চিফনার মৃত্যুতে ড্রিলবিট অনেক কষ্ট পেয়েছিল, তাই সে যেভাবেই হোক জিয়ানের উপর প্রতিশোধ নিতে চায়। তো এরপর ড্রিলবিট সোজা তার সেই বন্ধুর কাছে যায়, যার নাম ছিল জেনারেল। আর জেনারেলের কাছ থেকে ড্রিলবিট জানতে পারে যে জেনারেল তার মাকে উদ্ধার করেছে, আর সে তার মাকে সুরক্ষিত জায়গাতে রেখেছে। তাই এখন ড্রিলবিটের আর কোনো ভয় ছিল না, যার ফলে সে এখন নির্দ্বিধায় জিয়ানের উপর প্রতিশোধ নিতে পারবে। অন্যদিকে ওয়েল্ডার তার শরীরে আঘাত পেয়েছিল, তাই সে হসপিটালে যখন ট্রিটমেন্ট নিচ্ছিল, তখন পুলিশেরা তদন্ত করতে করতে তার কাছে পৌঁছে যায়। কিন্তু ড্রিলবিট তখন তাকে সেই হসপিটাল থেকে কোনো মতে বের করে আনে, কারণ ওয়েল্ডার যদি ধরা পড়ে যায় তাহলে তাদেরও রিস্ক আছে। অন্যদিকে হঠাৎ করেই জিয়ানের কাছে আননোন নাম্বার থেকে একটি ফোন আসে, আর সেই ব্যক্তি জিয়ানকে তার সঙ্গে একটি জায়গাতে দেখা করতে বলে। তবে জিয়ান লক্ষ্য করে যে টিনা নামে যে মেয়েটি তার সঙ্গে কাজ করছিল, সেও এখন ড্রিলবিটের দলে চলে গিয়েছে। এরপর যখন জিয়ান সেই আননোন ব্যক্তির সঙ্গে কথা বলতে থাকে, তখন সে বুঝতে পারে যে এটা আর কেউ নয়, বরং এটা ছিল ড্রিলবিট। জিয়ান তখন ড্রিলবিটকে তার মিশনটি কমপ্লিট করে দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু ড্রিলবিট এখানে জিয়ানকে বলে আমরা সবাই মিলে তোমার মিশন কমপ্লিট করে দেব, কিন্তু এটার জন্য এখন আমাদের আরো অনেক টাকার প্রয়োজন, কারণ তোমার কর্মকাণ্ডের জন্য এখন আমাদের পেছনে পুলিশ পড়ে গিয়েছে, আর এখন আমাদের ধরা পড়ার চান্স 80%। তাই তুমি যদি আমাদেরকে 5 গুণ টাকা বাড়িয়ে দাও, তাহলে আমরা তোমার কাজটি করব, কারণ এই কাজটি সম্পূর্ণ করার সাথে সাথে আমরা সবাই মিলে বিদেশে চলে যাব, তাহলে সেখানে আমাদের আর কোনো রিস্ক থাকবে না। তাছাড়া তুমি যদি এখন আমাদের শর্তে রাজি না হও, তাহলে পুলিশকে আমরা তোমার ব্যাপারে সবকিছু জানিয়ে দেব, যে তুমি আমাদেরকে সেই পাইপলাইনে ইলিগেল কানেকশন তৈরি করতে বলেছ। তখন তোমার কি হবে ভাবতে পারছো? জিয়ান তখন ড্রিলবিটের শর্তে রাজি হয়। এরপর ড্রিলবিট এবং তার সঙ্গীরা আবারও তাদের কাজে লেগে পড়ে। তাদের সঙ্গে ওয়েল্ডারও ছিল, কিন্তু তাদের মধ্যে এটা কেউই জানতো না যে ওয়েল্ডার লুকিয়ে লুকিয়ে জিয়ানের কাছে তাদের ব্যাপারে সমস্ত তথ্য দিচ্ছে। এবার সেদিনের মতো তাদের সেখানে কাজ শেষ হলে ড্রিলবিট ওয়েল্ডারকে কোনো একটি জায়গার দিকে যেতে দেখে। তার এতে কিছুটা সন্দেহ হয়। সে তখন তার পিছু পিছু যায়। এরপর সে দেখতে পায় যে ওয়েল্ডার জিয়ানের কাছে তাদের সমস্ত তথ্য দিচ্ছে। কিন্তু ঠিক তখনই ড্রিলবিট সেখানে মানসিককে দেখতে পায়, যে কিনা ওয়েল্ডার এবং জিয়ানের দিকেই যাচ্ছিল। কিন্তু সেখানে গেলে তো পুলিশ তাদের সমস্ত প্ল্যানের ব্যাপারে জানতে পারবে। তাই ড্রিলবিট তখন চালাকি করে মানসিকের সামনে দিয়ে দৌড় দেয়। তাই মানসিকও তখন জিয়ানের দিকে না গিয়ে ড্রিলবিটের পিছু করতে থাকে। কিন্তু ড্রিলবিট তখন দৌড়তে দৌড়তে নিচু একটি জায়গাতে পড়ে যায়, যার ফলে মানসিক আর তাকে দেখতে পায় না। তবে ড্রিলবিট এখানে প্রচন্ড রকমের আঘাত পেয়েছিল। এবার পরের দিন তারা সেই পাইপলাইন পর্যন্ত পৌঁছে যায়।
ড্রিলবিট তখন সেখানে একটি ড্রিল মেশিনের মাধ্যমে পাইপটিতে ছিদ্র করছিল, কিন্তু এখানে প্রচুর পরিমাণে প্রেসারের প্রয়োজন। তবে সে যেহেতু তার শরীরে অনেক আঘাত পেয়েছিল, তাই সে এখানে পর্যাপ্ত পরিমাণ প্রেসার দিতে না পারায় সে সেই পাইপলাইনের প্রেসারে ছিটকে পড়ে যায়। তাই ড্রিলবিট তখন ওয়েল্ডারকে এই কাজটি সম্পন্ন করতে বলে, কিন্তু ওয়েল্ডার এই কাজটি করতে কিছুতেই রাজি ছিল না, কারণ এর আগেও একবার সে অনেক বড় দুর্ঘটনা ঘটিয়েছে। কিন্তু ড্রিলবিট এখানে তাকে বলে, তুমি না সব সময় আমার মতো হতে চাইতে আর আমার মতো কাজ পেতে চাইতে, তাই আজকে আমি তোমাকে সবকিছু শিখিয়ে দিচ্ছি। এই সুযোগে যদি তুমি শিখে নিতে পারো, তাহলে আমার মতো অনেক টাকা তুমিও ইনকাম করতে পারবে। এ কথা শুনে ওয়েল্ডার তখন সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। সে তখন সেই পাইপলাইনটিতে প্রেসার দিতে থাকে, আর ড্রিলবিট সেখানে বসে বসে তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে কত সময়ের মধ্যে কিভাবে সে সেখানে প্রেসার দেবে। কিন্তু প্রথমে ওয়েল্ডার সেখানে খুব বেশি প্রেসার দিতে পারছিল না, তবে ড্রিলবিট এখানে তাকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করছিল, যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওয়েল্ডার খুব সুন্দরভাবে পাইপলাইনে ছিদ্র করে ফেলে। এরপর ড্রিলবিট সেই ছিদ্রটির মাধ্যমে সেখানে ইলিগেল পাইপলাইনের একটি কানেকশন তৈরি করে ফেলে। অন্যদিকে জিয়ান তার সমস্ত লোকদেরকে নিয়ে প্রস্তুতি গ্রহণ করছিল যে তেল উত্তোলন করে সে কিভাবে এগুলোকে পাচার করবে, এবং সে এখানে অনেক ক্লায়েন্টের সঙ্গে ডিলও করছিল। তাছাড়া আগে সে সেখানে অনেকগুলো তেল বহনের গাড়ি রেডি করে রেখেছে। এরপর যখন সে সেই ইলিগেল পাইপ দিয়ে তেল পড়তে দেখে, তখন সে অনেক খুশি হয়ে যায়। কিন্তু সেই সময় ড্রিলবিট তাকে ফোন করে বলে যে এক্ষুনি টাকা নিয়ে তাদের কাছে চলে আসতে, কারণ তারা তার কাজ কমপ্লিট করে দিয়েছে। আর যতক্ষণ পর্যন্ত সে টাকা নিয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই পাইপলাইন থেকে তেল পড়া বন্ধ থাকবে। এরপর ড্রিলবিট সেখানকার পাইপলাইনটি বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ওয়েল্ডার আবার সঙ্গে সঙ্গে জিয়ানের সঙ্গে যোগাযোগ করে, আর জিয়ান যখন তাকে টাকা দিতে চায়, তখন সে লুকিয়ে লুকিয়ে সেই পাইপলাইনটি আবার চালু করে দেয়। কিন্তু ওয়েল্ডার যখন জিয়ানের সঙ্গে কথা বলছিল, তখন ড্রিলবিট সবকিছু শুনতে পেয়েছিল। তাই সে তখন সঙ্গে সঙ্গে ওয়েল্ডারকে মারতে শুরু করে, আর সে তাকে বলে, তুমি এতটা স্বার্থপর কিভাবে হতে পারো? তুমি কিনা জিয়ানের মতো একজন বাজে লোকের সঙ্গ দিচ্ছ? দেখতে পাওনি সে চিফনাকে কতটা নিষ্ঠুরভাবে মেরে ফেলেছে? আর চিফনা তোমার জন্য কতটা স্যাক্রিফাইস করেছে সেটা তুমি নিজেও জানো না। ও তোমার ছেলের চিকিৎসার জন্য তার কাছে থাকা সমস্ত টাকা রেখে গিয়েছে, শুধুমাত্র তোমাকে দেওয়ার জন্য। সে মৃত্যুর সময় আমাকে বলে গিয়েছে সেই টাকাগুলো তোমাকে দেওয়ার জন্য, আর তুমি কিনা তার হত্যাকারীর সঙ্গেই হাত মিলিয়েছ। একথা শোনার সঙ্গে সঙ্গে ওয়েল্ডার তার ভুল বুঝতে পারে। এখন তার চিফনার জন্য অনেক খারাপ লাগছিল, সে অনেক অনুতপ্ত হচ্ছিল, কিন্তু এখন তার উপর থেকে সবাই বিশ্বাস হারিয়ে ফেলেছে। তাই তারা সবাই মিলে সেখানে ওয়েল্ডারকে বেঁধে ফেলে। অন্যদিকে ওয়েল্ডার এবং ড্রিলবিট যখন পাইপলাইনে ছিদ্র করছিল, তখন সেখানকার একটি সিসিটিভির মাধ্যমে জিয়ান সেটা দেখতে পাচ্ছিল। কিন্তু সে তখন সেই সিসিটিভি ফুটেজ মানসিকের ফোনে পাঠিয়ে দেয়। তবে সে এটা কেন করেছিল সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এবার ড্রিলবিট জিয়ানকে আবারও ফোন করে লাস্ট ওয়ার্নিং দেয়। জিয়ান তখন বলে, আমি তোমাদের টাকা নিয়ে আসছি, তোমরা বাইরেই দাঁড়িয়ে থেকো। এবার যখন জিয়ান সেখানে চলে আসে, তখন জিয়ান তাকে বলে, পাইপলাইন দিয়ে তো কোনো তেল পড়ছে না, আর তোমরা যে ঠিকমতো পাইপলাইনের কানেকশন তৈরি করেছো সেটা আমি কিভাবে বিশ্বাস করব? আমাকে আগে ভেতরে নিয়ে গিয়ে দেখাও যে সবকিছু ঠিক আছে কিনা, তারপর আমি তোমাদেরকে তোমাদের সমস্ত পাওনা টাকা দিয়ে দিচ্ছি। ড্রিলবিট তখন জিয়ানকে সেখানে নিয়ে যায়, আর সে তাদের করা সমস্ত লাইনগুলো সেখানে জিয়ানকে দেখায়। কিন্তু জিয়ান এখানে ড্রিলবিটকে বলে, তুমি কি ভেবেছো আমি এত সহজেই টাকা দিয়ে দেব? আমি তোমাদেরকে এক পয়সাও দেব না। এরপর দেখা যায় ড্রিলবিটকে সেখানে জিয়ানের সমস্ত লোকেরা ঘিরে ফেলেছে। তারা সবাই মিলে ড্রিলবিট এবং বাকি সবার উপর হামলা করে, কিন্তু এখানে ড্রিলবিট এবং তার সঙ্গীরা তাদের মোকাবেলা করছিল। এমনকি ওয়েল্ডারও এখানে জিয়ানের বিরুদ্ধে লড়ছিল। আর এক পর্যায়ে ড্রিলবিট জিয়ানকে তার কবজায় এনে ফেলে। কিন্তু যখন সে তাকে গুলি করতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে মানসিক চলে আসে। আসলে মানসিককে জিয়ান মেসেজ করে এই জায়গাতে আসতে বলেছিল। তো মানসিককে দেখে ড্রিলবিট আর সেখানে জিয়ানকে কিছুই বলে না। সে দৌড়ে বাইরে গিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই সে দেখতে পায় যে ড্রিলবিটের যে স্ট্র নামের সঙ্গী ছিল, অর্থাৎ যে ড্রিলবিটকে জিয়ানের সন্ধান দিয়েছিল, সে এখানে তার সমস্ত সঙ্গীদেরকে বন্দি করে ফেলেছে। এরপর ঠিক তখনই ড্রিলবিটের পেছনে জিয়ানের একজন লোক এসে ড্রিলবিটের মাথায় বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। আর কিছুক্ষণ পর যখন ড্রিলবিটের জ্ঞান ফিরে আসে, তখন সে দেখতে পায় যে জিয়ান তাদের সবাইকে একটি জায়গাতে বন্দি করে রেখেছে। এমনকি তাদের সঙ্গে মানসিক নামে সেই পুলিশকেও বন্দি করেছে। আর তাদেরকে বন্দি করা হয়েছে সেই পাইপলাইনের তেল উত্তোলনের ফ্যাক্টরির নিচে। জিয়ান আসলে তাদের প্রত্যেককেই সেখানেই বন্দি করে রেখে সেই ফ্যাক্টরির নিচের প্রতিটি জায়গাতে বোম সেট করেছে। কিন্তু মানসিক এবং ড্রিলবিটরা এখানে কিছুই বুঝতে পারছিল না যে জিয়ান এটা কেন করেছে। জিয়ান তখন এখানে ড্রিলবিটকে বলে, তোমরা কি আমাকে এতটাই বোকা ভেবেছ? আমি ইলিগেল ভাবে সেখান থেকে তেল নিলে কোনো না কোনো ভাবে ধরা পড়েই যেতাম, তাই আমার প্ল্যান ছিল অন্য।
তোমরা যখন তোমাদের মিশনে ছিলে তখন আমি বিভিন্ন কোম্পানির কাছে আমার বাড়ি গাড়ির মাধ্যমে কোটি কোটি টাকা লোন নিয়েছি। আর সেই টাকা দিয়ে আমি পাইকারি মূল্যে প্রচুর পরিমাণে তেল কিনে রিজার্ভ করে রেখেছি। আর এরপর আমি করেছি আমার মাস্টার প্ল্যানের আসল কাজ। আমি এই ফ্যাক্টরির সমস্ত জায়গাতে বোম সেট করেছি। কিছুক্ষণের মধ্যেই আমি এই পুরো ফ্যাক্টরিকে বোম দিয়ে ব্লাস্ট করে দেব, যার ফলে সম্পূর্ণ শহরে তেলের সাপ্লাই থাকবে না বললেই চলে। কারণ এটাই তো আমাদের শহরের সবচাইতে বড় তেল উত্তোলনের ফ্যাক্টরি। আর এই সুযোগকে কাজে লাগিয়ে আমি আমার রিজার্ভ করা তেল বিক্রি করে সমস্ত লোন পরিশোধ করব। আর সেই তেলগুলো বিক্রি করলে আমি এত পরিমাণ টাকা পাবো যে আমার লোন পরিশোধ করেও আমার কাছে আরো কোটি কোটি টাকা থাকবে। আর মানসিককে এখানে আমি কেন এনেছি জানো? কারণ এই মানসিক শুরু থেকেই পাইপলাইনের পেছনে লেগে আছে। সে পুরোদমে কোনো না কোনো প্রমাণ খোঁজার চেষ্টা করছে। তাই তাকে বাঁচিয়ে রাখলে আমারও রিস্ক থেকে যায়। কে জানে, হয়তো আমার বিরুদ্ধেই অনেকগুলো প্রমাণ বের করে ফেলতে পারতো। তাই এই ফ্যাক্টরির সাথে সাথে আজকে তোমরা সবাই শেষ হয়ে যাবে। আর এই আন্ডারগ্রাউন্ডের নিচে তোমরা ব্লাস্ট হয়ে মরে গেলেও কেউ তোমাদের লাশ পর্যন্ত খুঁজে পাবে না। এসব কথা বলে জিয়ান সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরই ড্রিলবিট সেখানে একটি লাইটার দেখতে পায়। এরপর সে কোনো মতে সেই লাইটারটি নিয়ে সেখানে থাকা একটি সিলিন্ডারের কাছে যায়, যেখান থেকে গ্যাস বের হচ্ছিল। ড্রিলবিট তখন বুদ্ধি করে সেই সিলিন্ডারে আগুন লাগিয়ে দেয়। আর সেই আগুনের সাহায্যে সে তার হাত পায়ে থাকা রশি ছাড়িয়ে ফেলে। এবার সে তার সঙ্গীদেরকেও মুক্ত করে দেয়। এরপর তারা সবাই মিলে সেখানে যতগুলো বোম লুকোনো ছিল সেই সমস্ত বোম খুঁজে বের করে। আর সেই বোমটি ব্লাস্ট হওয়ার মাত্র 1 সেকেন্ড আগে ড্রিলবিট কোনো মতে সেই বোমটি নিয়ে সেখানে থাকা পানির মধ্যে লাফ দেয়, যার ফলে তারা প্রত্যেকেই সেখানে বেঁচে যায়। আর ড্রিলবিটেরও তেমন কোনো ক্ষতি হয় না। অন্যদিকে জিয়ান দূরের একটি বিল্ডিং থেকে সেই ফ্যাক্টরি দেখছিল, কারণ সে এখানে বারবার বাটন প্রেস করার পরেও ফ্যাক্টরিতে বোম ব্লাস্ট হচ্ছিল না। এতে সে অনেক ঘাবড়ে যায়। সে বুঝতে পারে যে এসবের পেছনে ড্রিলবিটের হাত রয়েছে। সে তখন সঙ্গে সঙ্গে ড্রিলবিটকে মারতে যাচ্ছিল, কিন্তু ড্রিলবিটও এখানে তার উপর প্রচন্ড ক্ষিপ্ত ছিল। তাই সে নিজেই তখন ড্রিলবিটকে অনেক মারে। এরপর সে একটি পাথরের সাহায্যে তাকে মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু সেখানে মানসিক এসে তাকে বাধা দেয়। সে তাকে বলে জিয়ানের শাস্তি ওকে পুলিশই দেবে। আর ততক্ষণে সেখানে সমস্ত পুলিশ ইউনিট চলে আসে, কারণ মানসিক তাদেরকে অনেক আগেই খবর দিয়েছিল। তো পুলিশ ইউনিট এখানে জিয়ানকে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করে। এমনকি তারা ড্রিলবিটকেও গ্রেফতার করে। তবে অনেক সময় আগেই ড্রিলবিটের বাকি সঙ্গীরা সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তবে ড্রিলবিট অনেক খুশি ছিল যে জিয়ান ধরা পড়েছে। কিন্তু যখন তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তখনই ড্রিলবিট তার সঙ্গীদেরকে আরেকটি পুলিশের গাড়িতে দেখতে পায়। তারা আসলে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে, কারণ তারা ড্রিলবিটে সঙ্গ দিতে চায়। এরপর তাদের সবাইকে জেলে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর প্রায় 3 বছর কেটে যায়। অবৈধ কাজে যুক্ত থাকার জন্য ড্রিলবিটদেরকে 3 বছরের সাজা দেওয়া হয়েছিল, কিন্তু তারা তাদের ভুল স্বীকার করায় এবং জিয়ানকে ধরতে পুলিশকে সহযোগিতা করায় তাদের সবাইকে 3 বছরের আগেই ছেড়ে দেওয়া হয়েছে। আর এখন তারা প্রত্যেকেই সৎ পথে উপার্জন করে। কিন্তু হঠাৎ করে একদিন মানসিক যখন রাস্তা দিয়ে হাঁটছিল, তখন দূর থেকে সে ড্রিলবিটদেরকে একটি আন্ডারগ্রাউন্ডের নিচে যেতে দেখে। তার তখন সন্দেহ হয় যে তারা আবার তাদের পুরনো ধান্দা আবারও শুরু করেনি তো। বিষয়টি চেক করার জন্য সে তখন সেই জায়গাতে যায়, কিন্তু সেখানে গিয়ে মানসিক দেখতে পায় যে তারা সবাই এখন সিভার লাইন ঠিক করার কাজ করে, যেটা দেখে মানসিক অনেক খুশি হয়। এভাবেই তারা সবাই অসৎ উপায় বাদ দিয়ে সৎপথে পরিশ্রমের মাধ্যমে তাদের নতুন এক জীবন শুরু করে।